আচ্ছা, অল ক্লিয়ার। ঠিক আছে। আজকে আমরা পড়বো জসিমউদ্দিনের লেখা একটা কবিতা, প্রতিদান। ইনি হচ্ছেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন আমাদের জন্য আহ জসিমউদ্দিন আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য একজন কবি। কেন উল্লেখযোগ্য? কারণ এই জসিমউদ্দিন থেকে আমাদের এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, তারপরে হচ্ছে আচ্ছা রাখো ওখানে, অ্যাডমিশন বলো, চাকরি বাকরি বলো, সব জায়গায় এই জসিমউদ্দিন থেকে আমাদের কোশ্চেন আসে, তার লাইফ থেকে, মানে কবি পরিচিতি। জসিমউদ্দিনের সবকিছু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং জসিমউদ্দিন খুবই ফেমাস একজন রাইটার। কেন জানো? কারণ তার লেখা খুবই সহজ সরল ভাষায় লেখা হয়। তার লেখায় কোনো জটিলতা নেই। আমি যদি এই কবিতা তোমাদের ব্যাখ্যা নাও করি, তোমরা যদি একবার পড়ো নিজেরাই বুঝতে পারবা। মানে এত সাবলীল ভাবে এই কবিতা আমাদের সামনে উপস্থাপন করেছে। বা শুধু এই কবিতা নয়, জসিমউদ্দিনের লেখার ধরনই এটা। তিনি খুব সহজ সুন্দরভাবে উপস্থাপন করেন, যা পাঠক একবার পড়লেই বুঝতে পারে যে কবি কি বোঝাতে চেয়েছে। এটা হচ্ছে জসিমউদ্দিনের একটা বিশেষত্ব। এবং আমার খুবই পছন্দের, খুবই 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 পছন্দের একজন কবি হচ্ছে জসিমউদ্দিন। দেখো, আমরা এই কবিতা পড়ার আগে কবিতার কিছু বেসিক জিনিস আমরা জেনে আসি। সেটা হচ্ছে, তোমার মাথায় প্রথমে যদি প্রশ্ন আসে, আপু কবিতাটার নাম প্রতিদান, প্রতিদান জিনিসটা আসলে কি? দেখো, তোমার লাইফে সবাই কি তোমার সাথে ভালো করে? নিশ্চয়ই করে না। সবাই তোমার সাথে খারাপ করে? এটাও সম্ভব না। কেউ ভালো করে, কেউ খারাপ করে, বিনিময়ে তুমি কি করো? নিশ্চয়ই যে তোমার সাথে ভালো করে তুমি তার ভালো করো। হতে পারে তুমি একটু দুষ্ট প্রকৃতির, যে তোমার সাথে ভালো করে তুমি তার ক্ষতি করো। আবার হতে পারে যে তোমার সাথে ক্ষতি করে তুমি তার ক্ষতি করো। স্বাভাবিক, কেউ আমার সাথে খারাপ করলে আমি অবশ্যই তার সাথে খারাপ করব। আবার এটাও হতে পারে যে যে তোমার সাথে খারাপ করে তুমি বিনিময়ে তার একটা উপকার করো, তাই না? মহত্বের পরিচয় এটা। এখন যে কোনো কিছুই হতে পারে, কিন্তু কবি আমাদেরকে বলছে, জসিমউদ্দিন তার এই কবিতার মাধ্যমে আমাদেরকে বলছে যে কেউ তোমার সাথে ভালো করুক বা খারাপ করুক, তুমি অবশ্যই অন্যের উপকার করবে, অন্যের ভালো করবে, কখনো কারোর ক্ষতি করবে না। ইভেন কেউ যদি তোমার সাথে খারাপ কিছু করে, কেউ যদি তোমার সাথে ক্ষতিও করে, তোমার ক্ষতিও করে, তাহলেও তুমি তার সাথে ভালো করবে। এই যে কেউ তোমার সাথে ভালো করুক বা খারাপ করুক, বিনিময়ে তুমি যে তার উপকার করছো, এটাই হচ্ছে প্রতিদান। ঠিক আছে? যে কেউ তোমার সাথে ভালো করুক বা খারাপ করুক, তুমি সব ভুলে গিয়ে তার উপকার করবে সব সময়। এই জিনিসটাকেই বলা হয় প্রতিদান। আর এই জিনিসটাই জসিমউদ্দিন আমাদেরকে করতে বলেছেন, সব সময় অন্যের উপকার করতে বলেছেন। তার এই কবিতার মাধ্যমে তার মনের ভাব আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। বোঝা গেল? দেখো, বলছে প্রতিদান হচ্ছে দানের বদলে দান। অর্থাৎ কেউ যদি তোমাকে দান করে, দান করা মানে কি? ভালো করা। কেউ যদি তোমার সাথে ভালো করে, তুমি বিনিময়ে তার একটা ভালো করলে, উপকার করলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, প্রতিদান হতে পারে প্রতিশোধ, প্রত্যুপকার। প্রত্যুপকার কি? প্রত্যুপকার হচ্ছে উপকার। ঠিক আছে? যে কেউ তোমার সে একটা উপকার করলো, বিনিময়ে তুমিও তার উপকার করলে, এটাই হচ্ছে প্রত্যুপকার। অপকারের পরিবর্তে উপকার, অর্থাৎ ক্ষতির পরিবর্তে উপকার করা, অপরের কল্যাণে নিজের স্বার্থ পরিত্যাগ করা। অর্থাৎ নিজের স্বার্থকে বাদ দিয়ে যখন তুমি অন্যের কল্যাণের কথা চিন্তা করবে, অন্যের ভালোর কথা চিন্তা করবে, এটাই হচ্ছে প্রতিদান। বোঝা গেল? সবাই কি প্রতিদান জিনিসটা কি, প্রতিদানের কনসেপ্টটা কি, এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? প্রতিদান হচ্ছে কেউ তোমার সাথে খারাপ করুক বা ভালো করুক, বিনিময়ে তুমি তার জন্য সব সময় ভালোটা করবে, তুমি সব সময় তার উপকার করবে। কখনো যদি তার উপকার করতে নাও পারো, চুপচাপ থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনোই কারোর ক্ষতি করো না। এটাই হচ্ছে প্রতিদান। এরপরে দেখো, বলছে যে মূলবাণী, মর্মবাণী বা উপজীব্য বিষয়, অর্থাৎ এই কবিতায় আমাদেরকে কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে? এই কবিতা আমাদেরকে কি বোঝাতে চেয়েছে? দেখো, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। পরার্থপরতা কি? পরের উপকার করা। আচ্ছা, পরের উপকার করা।
তোমাদের জন্য, বুঝছো? তোমাদের কমেন্ট গুলো আমি একটু পড়লাম, পরে আমার মনে হলো যে তোমাদের জন্য একদম পারফেক্ট একটা ক্লাস হতে যাচ্ছে আজকে। ঠিক আছে, সবাই আজকে একটু মানে যে যার কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলো, কেউ কোনো কথা বললে তার মানে তাকে রিয়েক্ট করে কোনো কিছু বলার দরকার নাই। ঠিক আছে, তোমাদের জন্য একদমই পারফেক্ট একটা ক্লাস হতে যাচ্ছে আজকের ক্লাসটা। দেখো, অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য একটা সাজেশন দাও। বাংলা ফার্স্ট পেপারে কোনো সাজেশন হয় সেটা আগে বলো। আচ্ছা দেখো, এরপরে কি বিষয়বস্তু, প্রতিদান কবিতার বিষয়বস্তুটা কি, বিষয়বস্তুটা কি বা প্রতিদান কবিতায় কি বিষয় নিয়ে লেখা হয়েছে? সেটা হচ্ছে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। অর্থাৎ প্রীতিময়টা কি, ভালোবাসাময়। যে আহ তোমার সাথে সবসময় ভালো মানুষ আমাদের সাথে থাকবে এই আশা করা যাবে না, সবসময় খারাপ মানুষই আমাদের সাথে থাকবে এই আশাও করা যাবে না। আমাদের আশপাশে হতে পারে আমাদের ক্লাসের সহপাঠী, আবার আমি যেখানে চাকরি করি মনে করো সে আমার যারা আমার কলিগ, বা আমি যেখানে পড়াশোনা করছি আমার বন্ধুরা, ঠিক আছে, ভালোও থাকবে খারাপও থাকবে, কেউ তোমার সাথে ভালোও করবে খারাপও করবে। বিনিময়ে তুমি কি করবে? অবশ্যই বিনিময়ে তুমি তার উপকার করবে। ঠিক আছে, কখনো কারোর মনে কষ্ট দিয়ে কথা না বলা, এটাও কিন্তু একটা উপকারের মধ্যে পড়ে। ঠিক আছে, এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে, তাই না? তাহলে আমাদের আজকের কবিতার বিষয়বস্তুটাই হচ্ছে এইটা, যে তোমার সাথে কেউ ভালো করুক বা খারাপ করুক তুমি তার বিনিময়ে ভালোটা করবে। জসিমউদ্দিন তার নিজের মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে বোঝাতে চেয়েছে। কবি এখানে নিজেকে স্থাপন করেছে এই কবিতাটিতে, এবং নিজেকে স্থাপন করে কবি আমাদেরকে বুঝিয়েছে যে এখান থেকে শিক্ষা গ্রহণ করো, সবসময় পরের কল্যাণে কাজ করো। এরপরে দেখো বলছে, মোট লাইন রয়েছে 18টি। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এই লাইনটা রয়েছে 2বার। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, এই লাইনটা রয়েছে 3বার। এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসে। আর এই কবিতাটা কোন ছন্দে রচিত? এই প্রতিদান কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে বলছে উৎস গ্রন্থ, অর্থাৎ এটা নিশ্চয়ই জসিমউদ্দিনের কোন একটা বইয়ের মধ্যে ছিল, কোন একটা কাব্যগ্রন্থে রয়েছে। সেই কাব্যগ্রন্থ থেকে আমাদের কি আজকের গল্পটা আজকের কবিতাটা নেওয়া হয়েছে, আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই উৎস গ্রন্থটা হচ্ছে বালুচর। বালুচর নামক যে কাব্যগ্রন্থ রয়েছে জসিমউদ্দিনের, সেই কাব্যগ্রন্থে প্রতিদান কবিতাটি রয়েছে। আর ওই কাব্যগ্রন্থ থেকে আমাদের বইয়ে সংযুক্ত করা হয়েছে প্রতিদান কবিতাটি। সবাই বোঝা গেল? আচ্ছা, আসো এবার হচ্ছে আমরা কবি পরিচিতি পড়ার আগে তোমাদের কিছু বেসিক কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসি, যেগুলো নিয়ে মোটামুটি তোমাদের সবসময় কোশ্চেন থাকে। সিথি বলছে কয়টা গল্প আর কয়টা কবিতা পড়বো? বাংলা এক্সাম কবে হবে? অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য একটা সাজেশন দাও। শোনো, প্রথমত তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে কয়টা কবিতা পড়বো কয়টা গল্প পড়বো। এটা সিলেবাস তোমাদের আছে না? তোমার কলেজের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য কয়টা গল্প পড়বা কয়টা কবিতা পড়বা এটা কি আমি বলতে পারবো? এটা তো আমি বলতে পারবো না। এই সিলেবাসটা তো তোমার কলেজের ব্যাপার। কোন কলেজ মানে এক এক কলেজের সিলেবাস থাকে এক এক রকম, বাট এমনিতেই এইচএসসি যে সিলেবাস সেটা সবার এক। বাট কলেজ ওয়াইজ ভ্যারি করে, যে কেউ দেখা যায় যে প্রথম 6টা কবিতা তোমাদের এই অর্ধবার্ষিকী এক্সামে দিলাম, আবার কেউ বলে যে প্রত্যেকটা গল্প থাকবে, অর্ধবার্ষিকী পরীক্ষায় কোনো কবিতা থাকবে না। কাজে কলেজে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য তোমার সিলেবাস কি, কয়টা কবিতা পড়বে কয়টা গল্প পড়বে, এটা হচ্ছে তোমার কলেজের ব্যাপার, এখানে আমার কোনো ব্যাপার নাই। এবার হচ্ছে সাজেশনের কথা বলি। আর তোমার যদি এবার প্রশ্ন থাকে যে আপু আমাকে ইন্টারের জন্য, মানে আমার যে সামনে এইচএসসি এক্সাম হবে, সেই এইচএসসি এক্সামের কোনটা হচ্ছে যে আমার পড়বো, কয়টা পড়তে হবে, এইটা নিয়ে একটু বলেন। সেই বিষয়ে বলা আছে, বহুবার বলা আছে, তোমাদের গ্রুপে সিলেবাস দিয়ে দেওয়া আছে।
তাই না? গ্রুপে আছে, ডিসকাশন গ্রুপে আছে, সব জায়গায় তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া আছে, সেটা তো দেখতে হবে, তাই না? সিলেবাস জিনিসটা হচ্ছে প্রথমেই দরকার। তুমি একটা ক্লাসে উঠেছো, তুমি জানোই না কোনটা পড়তে হবে কোনটা না পড়তে হবে, এটা তো ভালো কথা না। যারা এখনো জানো না সিলেবাস কি কি, তারা অবশ্যই জেনে নিবে, তোমাদের ডিসকাশন গ্রুপে দিয়ে দেওয়া আছে সিলেবাস, ঠিক আছে? 26-এর সিলেবাসটাই তোমাদের সিলেবাস, এটাই প্রজ্ঞাপন জারি হয়েছে। যেন আবার অনেকে পণ্ডিত আছো, বলতে পারো যে আপু এটা 26-এর সিলেবাস, 26-এর সিলেবাসটাই তোমাদের সিলেবাস। এখনো পর্যন্ত তোমাদের যে শিক্ষা বোর্ড থেকে এই প্রজ্ঞাপনটাই জারি আছে যে 26-এর সিলেবাস তোমাদের জন্য বহাল থাকবে। বোঝা গেল? তাইলে সিলেবাস নিয়ে সবার কথা শেষ। এবার আসো সাজেশন নিয়ে। এবার আসো হচ্ছে যে কি জানি বলতে গেলাম, যে সাজেশন দেন বাংলা সেকেন্ড পেপারে। বাংলাতে মূলত বাংলাতে কোনো সাজেশন হয় না। বাংলার ফার্স্ট পেপারে যে গল্পগুলো রয়েছে, যে কয়টা গল্প, যে কয়টা কবিতা, প্রত্যেকটা থেকে তোমার এমসিকিউ আসবে, প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে, কাজেই সাজেশনের কোনো জায়গা নেই, তোমার সিলেবাসই তোমার সাজেশন। এরপরে রয়েছে দেখো সাজেশনের জায়গাটা কোথায়। গ্রামারে তো কোনো সাজেশনের জায়গা নাই, প্রত্যেকটা গ্রামার থেকে প্রশ্ন হবে, সো প্রত্যেকটা গ্রামার তোমাকে পড়তে হবে, কোনো গ্রামার বাদ দেওয়ার কোনো অপশন নাই। এখন তোমাকে আমি একটা শীট দিচ্ছি, বলছি যে এখান থেকে সব কমন আসবে, ঠিক আছে? এরপরে তোমার সাজেশনের জায়গা রয়েছে মূলত নির্মিতি অংশে, যে রচনা, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম। বাংলাতে সাজেশন বলতে শুধু এই জায়গার একটা সাজেশন হয়, সেই সাজেশনটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কাজেই এতদিন পরে এসে এই কোশ্চেন করার কোনো মানে হয় না। নতুন হতে পারো, তো নতুন হলেই কোশ্চেনটা মাথায় আসতে পারে, স্বাভাবিক। তাহলে যারা সাজেশন চাও, বাংলাতে সাজেশন বলে কোনো কিছু হয় না, শুধুমাত্র নির্মিতি অংশ ছাড়া, সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ও সরি, তোমাদের দিয়ে দেওয়া হয়নি, সরি সরি, ভেরি সরি। 26-এর দিয়ে দেওয়া হয়েছে, 26-এর রিটেন পার্টের ক্লাস নেওয়া হয়েছে, তোমাদের রিটেন পার্টের এখনো ক্লাস নিইনি। যখন আমি রিটেন পার্টের ক্লাস নিব তোমাদেরকে দিয়ে দিব, তোমাদেরকে আরেকটু সময় পরে গিয়ে সাজেশন দিব, যাতে আমি 26-এর এক্সামটা হইলে পরে কিন্তু বোঝা যায় মোটামুটি 27-এর কোনগুলো আসতে পারে। কাজে আরো কিছুদিন সময় গেলে তোমাদের আমি সাজেশন দিব, এই কারণে আমি রিটেন পার্টের ক্লাসটাও তোমাদেরকে পরে নিব। বোঝা গেল? আমাদের কলেজে সিলেবাস এখন বলছে না, বলতেছে 15 দিন আগে নাকি বলবে, তা এখন কিভাবে শেষ করবো? স্যারদের কথা তাগো কাছে কোচিং করা লাগবে, এখন এইটা তো আমি কিছু বলতে পারবো না। আর সিলেবাস স্যাররা কেন পরে বলবে, এটা কেমন কথা? সিলেবাস জানাবে না? তোমার অর্ধবার্ষিকী সিলেবাস, তোমার ফাইনালের সিলেবাস, এটা তারা জানাবে না? ইন্টারমিডিয়েটের সিলেবাস ম্যাক্সিমাম কলেজ আলাদা করে দেয় না, সেটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট থেকে নিয়ে নিতে হয়। শিক্ষাক্রমের যে ওয়েবসাইট রয়েছে বা গুগলে ঢুকলেই সিলেবাস পাওয়া যায়, সেটা আমরাও দিয়ে দিয়েছি, সেটা পেলে। বাট তোমার অর্ধবার্ষিকী সিলেবাসকে এটা কলেজ দিবে না, এটা কেমন কথা? এটা নিয়ে তো আসলে আর কিছু বলার নাই। আচ্ছা যাই হোক, দেখো সিলেবাস, সাজেশন, এই জিনিসগুলো নিয়ে তোমাদের হচ্ছে যে কোশ্চেন সব শেষ। এবার দেখো আমরা এখন কবি পরিচিতিতে যাব, ঠিক আছে? আমরা এখন জসিমউদ্দিন সম্পর্কে জানবো। জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়। মাতুলালয় কি? মাতুলালয় হচ্ছে যে মামার বাড়িতে বা নানার বাড়িতে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। পৈতৃক নিবাস হচ্ছে বাবার বাড়ি। পৈতৃক নিবাস মানে কি? পৈতৃক নিবাস বলতে বাবার বাড়িকে বোঝায়। তাহলে এখানে দেখো আহ জসিমউদ্দিনের ক্ষেত্রে দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে তার মামার বাড়ি, সেটা হচ্ছে কোথায়? তাম্বুলখানা, ফরিদপুরের তাম্বুলখানায়। আর একটা হচ্ছে তার বাবার বাড়ি বা পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। এখন যদি তোমার দেয় যে জসিমউদ্দিনের পৈতৃক নিবাস কোনটা, তাহলে যেটা লেখা আছে একদম কেয়ারফুলি পড়বা, যেন আবার এটা ফরিদপুরের তাম্বুলখানা দিয়ে দিও না। আবার যদি লেখে, মানে এই কোশ্চেনটা খুব আসে যে ফরিদপুরের তাম্বুলখানায় জন্মগ্রহণ করেছেন কোন কবি, এটা তোমার অ্যাডমিশন টেস্ট এবং বিসিএস কোশ্চেন অনেক বেশি আসে। তাহলে এটা হবে হচ্ছে জসিমউদ্দিন। জসিমউদ্দিনের কবি পরিচিতির প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। বুঝা গেল? ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করে। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্র অবস্থায় কবিতাটি স্কুলে পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তুমি বুঝতে পারো এটা কত বড় একটা অর্জন।
ছাত্র যখন কলেজে পড়তো, তোমরাও কলেজে পড়ো, মনে করো তুমি তোমার স্টেজে থাকতে একটা কবিতা লিখেছো, তুমি স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতেই তোমার লেখা একটা কবিতা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়ে গেল, মানে কতটা সার্থক একটা লেখা হইলে পরে এটা পসিবল। আর কবর কবিতাটা, যারা জসিমউদ্দিনের নাম পর্যন্ত জানো না তারা মনে হয় কবর কবিতার কথাও জানো, আর যারা জানো না তারা অবশ্যই, আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আজকে ইউটিউবে সার্চ দিয়ে কবর কবিতাটা সবাই শুনবে। তুমি যদি একটু নির্জনে, নির্জনে বলতে মাইন্ড সেট আপ করে কবর কবিতাটা শোনো, আমি তাহলে বলে দিতে পারি, যদি তুমি সেরকম মাইন্ড সেট আপ করে আসলেই শোনো, তোমার চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। কারণ কবর কবিতাটা এতটা একটা করুণ একটা কবিতা। আমরা সবাই জানি যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এই কবিতা মনে হয় এমন কেউ নাই যে আমরা জানি না। আমরা বাচ্চারা যখন প্রথম কবিতা বলা শুরু করে বা মায়েরা যখন বাচ্চাদেরকে প্রথম কবিতা শেখায়, তারা কিন্তু বাচ্চাদেরকে এই কবিতাটা তারা শেখায়। কাজী জসিমউদ্দিন ফেমাস মূলত তার কবর কবিতার মাধ্যমে, আর এর পরবর্তীতে সে যা লিখেছে প্রত্যেকটা সুপার ডুপার হিট। ঠিক আছে, জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। সমধিক বলতে কি অধিক পরিচিত, তাইলে তাকে বলা হয় পল্লী কবি। এখন পল্লী কবি কি? পল্লী মানে হচ্ছে গ্রাম, পল্লী মানে হচ্ছে গ্রাম, গ্রামীণ কবি বলা হয় তাকে। তার কারণ জসিমউদ্দিনের কবিতাটিতে, কবিতায় বা উপন্যাসে সব জায়গায় জসিমউদ্দিনের গ্রামীণ জীবনকে বেশি প্রায়োরিটি দেয়। তার কবিতার যে পরিবেশটা বর্ণনা করা থাকে সেটাতে ম্যাক্সিমামই সে গ্রামীণ জীবনকে বেশি প্রায়োরিটি দেয়। বোঝা গেল? এই কবর কবিতাটাও কিন্তু একটা গ্রামীণ জীবনের আবহ তৈরি করেছে, যে মানে কবিতাটা পড়লে যেন চোখের সামনে ভেসে ওঠে যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, যে মনে হয় যেন ওই যে ওইখানে একটা ডালিম গাছ রয়েছে, তার তলে হচ্ছে দাদির কবর রয়েছে, রাস্তাঘাট দেশে হাটে যাইতো, তামাক মাজন কিনে নিয়ে আসতো। কত সুন্দর সফল ভাবে গ্রামীণ জীবনকে ফুটিয়ে তুলেছে জসিমউদ্দিন, এবং গ্রামীণ জীবনকে প্রায়োরিটি দেওয়া হয় তার লেখায়। এই কারণেই জসিমউদ্দিনকে পল্লী কবি বা গ্রামীণ কবি বলা হয়। বোঝা গেল? এরপরে বলছে দেখো, কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন, অর্থাৎ উচ্চ পদে চাকরি করেছেন। এরপরে বলছে পল্লী জীবন অর্থাৎ গ্রামীণ জীবন তার কবিতার প্রধান উপজীব্য অর্থাৎ প্রধান বিষয়। বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্য এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত নকশি কাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। জসিমউদ্দিনের খুবই মানে ফেমাস, বললাম না কবর কবিতা, মানে তার লেখা প্রত্যেকটাই খুব ফেমাস। এই যে নকশি কাঁথার মাছ, এটাও খুবই জনপ্রিয় একটা মানে লেখা জসিমউদ্দিনের। সেটা হচ্ছে যে কি হয় যেন, ওই যে নায়িকার নাম থেকে খুব সম্ভবত সাজু, আর ইয়ার নামটা আবার মনে পড়তেছে না। তো নায়ক নায়িকার একটা সময় বিচ্ছেদ হয়, আমার কাহিনীটাও পুরোপুরি মনে নেই, বাট যতটুকু মনে আছে বিচ্ছেদ হয়, হওয়ার পরে নায়িকা কি করে, তার স্বামীর অপেক্ষায় থাকে। অপেক্ষায় থাকতে থাকতে সে কি করবে, কিভাবে সময় কাটাবে, তো সে গ্রামের মেয়েরা কি করে, কাঁথা সেলাই করে। তো ওই নায়িকাও কাঁথা সেলাই করে, নকশি কাঁথা সেলাই করে। নকশি কাঁথা কি তোমরা জানোই, যেটাতে ওই যে দৃশ্য ফুটিয়ে তোলা হয়, ফুল পাখি ঘাস লতা পাতা, সে ওরকম করে মানে কাঁথা সেলাই করতে থাকে। কাঁথা সেলাই করতে থাকে সে খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই করে। এরপরে হঠাৎ একদিন কি হয় যে গল্পের মানে নায়ক মারা যায়, ঠিক আছে, এই নকশি কাঁথার মাঠে নায়ক মারা যায়, তাকে কবর দেওয়া হয়। তখন হচ্ছে নায়িকা তার শেষ দেখাটা কিভাবে দেখে, ওই যে তার জন্য অপেক্ষা করে করে যে নকশি কাঁথাগুলো সে সেলাই করেছিল, সেই নকশি কাঁথাকে ওই নায়কের কবরের উপরে দিয়ে দেয়। বোঝা গেল? মানে এই নকশি কাঁথাটাকেই মূলত হচ্ছে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, মানে এটা ফুটিয়ে তোলা হয়েছে আর কি। জসিমউদ্দিনের লেখা মানেই হচ্ছে অন্যরকম লেখা, খুবই চমৎকার লেখা। এরপরে দেখো, তার অন্যান্য জনপ্রিয় সমাদৃত গ্রন্থ হচ্ছে, মানে জনপ্রিয় গ্রন্থ হচ্ছে সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি। সাহিত্য কীর্তির স্বীকৃতি হিসেবে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। জসিমউদ্দিন 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করে। বোঝা গেল?
আর এই যে নকশিকাঁথার মাছটা বললাম না, এটা এত বেশি ফেমাস ছিল যে এটা বিদেশি ভাষায়ও এটা হচ্ছে ট্রান্সলেট করা হয়েছিল, তাদের দেশেও চলেছিল, এতটাই ফেমাস হয়েছিল। এগুলো কিন্তু এমসিকিউ আসবে যে জসিমউদ্দিনের কোন লেখাটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। নকশিকাঁথার মাছ, তোমরা কিন্তু ভুলো না, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এখানে কবি পরিচিতির প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, সবগুলো থেকে কোশ্চেন আসবে। মানে শুধুমাত্র তার যে উপন্যাসগুলোর নাম, গল্পগুলোর নাম সেটা না, প্রতিটা লাইন থেকে কোশ্চেন আসবে। নাটক হচ্ছে পদ্মাপাড়ের মেয়ে, জসিমউদ্দিনের নাটকগুলো তুমি কিভাবে মনে রাখবা? দেখো একটা ছন্দ এখানে দিয়ে দেওয়া হয়েছে যে পদ্মাপাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের এক পল্লী বধূর বন্ধুত্ব সবার মুখে মুখে। এইখান থেকে এই যে পদ্মাপাড়, পদ্মাপাড় বেদের মেয়ে, তারপরে মধুমালা, পল্লী বধূ গ্রামের মেয়ে, ঠিক আছে, এগুলো হচ্ছে জসিমউদ্দিনের কি না নাটক। এরপরে দেখো উপন্যাস, জসিমউদ্দিনের একটাই উপন্যাস, সেটা হচ্ছে বোবা কাহিনী। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো রয়েছে জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ, তিনি অনেক বেশি কাব্যগ্রন্থই লিখেছে, কবিতা লিখেছে অনেক বেশি। তার কাব্যগ্রন্থগুলো মনে রাখার উপায় দেখো, হলুদ বরণীর দেশে, একটা দেশ সেটাকে বলা হচ্ছে দেখো হলুদ বরণী, এই হলুদ বরণীর দেশে হাসু, ডালিম কুমার, সখিনা ও সুচায়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাঁশি বাজিয়ে ধান ক্ষেতের বালুচরে মাটির তৈরি কবর, জলে লেখা নকশিকাঁথার কাফন মুড়িয়ে সজনবাদিয়ার ঘাটে এসে রাখালির মা পল্লী জননী রঙ্গিলা নায়ের মাঝের জন্য কাঁদতে লাগলো। ঠিক আছে, এই ছন্দটাকে তুমি নিজে কয়েকবার পড়বা, পড়ে নিজের মতো করে একটা গল্প তৈরি করবা, তাহলে দেখবা মনে থাকবে। এইখান থেকে জসিমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো কি কি দেখো, হলুদ বরণী, জলে লেখন, হাসু, নকশিকাঁথার মাছ, ডালিম কুমার, কাফনের মিছিল, সখিনা, সজনবাদিয়ার ঘাট, সুচয়নী, রাখালির মা, ভয়াবহ সেই দিনগুলোতে, রঙ্গিলা নায়ের মাঝি, এক পয়সার বাঁশি, মা যে জননী কাঁদে, ধান ক্ষেত, বালুচর, মাটির কান্না। এই যে বালুচর থেকে কিন্তু আমাদের আজকের কবিতাটা নেওয়া হয়েছে, বোঝা গেল? তাইলে জসিমউদ্দিন সম্পর্কে সবকিছুই আমাদের ইম্পর্টেন্ট। জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়? দেখো আমাদের রয়েছে কি বিশ্বকবি, তারপরে কে রয়েছে জাতীয় কবি, আবার আমাদের রয়েছে পল্লী কবি। কেন পল্লী কবি বলা হয়? কারণ জসিমউদ্দিনের লেখায় গ্রামীণ জীবনকে অধিক কি প্রায়োরিটি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ জীবনের ছাপ তার লেখার মাধ্যমে সব থেকে বেশি সুস্পষ্ট, এই কারণে পল্লী কবি বলা হয় হচ্ছে যে জসিমউদ্দিনকে। বোঝা গেল? জসিমউদ্দিনের জন্মসাল, কোথায় জন্মগ্রহণ করেছে, তার পৈতৃক নিবাস, তার বাবার নাম, মায়ের নাম, তারপরে তার মৃত্যুসাল, কোথায় মৃত্যুবরণ করেছে, এ টু জেড জসিমউদ্দিন সম্পর্কে ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। ক্লাস কিভাবে করব? নেট যে খুবই স্লো, তোমার নেট স্লো হলে আমি কি করতে পারি বলো? কাব্যগুলো বোর্ডেও আসে নাকি? অবশ্যই আসে, অবশ্যই আসে। এসে বসে আছে, মনে করো যে একটা আসছেই তোমার পরীক্ষায়। আচ্ছা দেখো, এবার হচ্ছে এতক্ষণ যা পড়লাম পড়লাম, আমরা এবার মাইন্ড সেট করে বসবো যে এখন আমরা এই কবিতাটা পড়বো, কবিতার সবকিছু বুঝবো। কবিতাটা অনেক ইজি, এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। ডিলিট উপাধি কি? ডিলিট মূলত হচ্ছে একটা ডিগ্রি, ডক্টরেট অফ লিটারেচার, ঠিক আছে, এটা হচ্ছে লিটারেচারের উপর একটা ডিগ্রি, এটাকে ডিলিট উপাধি বলা হয়। দেখো বলছে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। কবি বলছে আমার ঘর যে ভেঙে দিয়েছে, আমি বিনিময়ে কি করছি, তার ঘর উল্টো তৈরি করে দিচ্ছি। মানে কেউ যদি তোমার ক্ষতি করে, বিনিময়ে তুমি সর্বদা তার কি করবে, উপকার করবে। স্বাভাবিকভাবে আমরা কি করি, আমার ঘর ভেঙে দিছে, আমি কি তাকে আদর করব? নিশ্চয়ই না। আমি গিয়ে তো তার সবকিছু লন্ডভন্ড করে দিয়ে চলে আসবো। কিন্তু কবি বলছে এই কথা, এই কাজটা করা যাবে না। যখন কেউ তোমার ক্ষতি করবে, যদি তুমি, তোমার ঘর একজন ভেঙে দিছে, তুমি গিয়ে আবার তার ঘর ভেঙে দিলে, শত্রুতা আরো বেড়ে গেল, সে আবার তোমার ক্ষতি করতে আসবে, তুমি আবার তার ক্ষতি করবে, এই করে ক্ষতি, মারামারি, রাহাজানি কিন্তু চলতে থাকবে, শান্তি আর আসবে না।
কিন্তু যে তোমার ঘর ভেঙে দিয়েছে, বিনিময়ে যদি তুমি গিয়ে তার ঘর বেঁধে দাও, তার উপকার করো, সে কিন্তু একসময় লজ্জিত হবে। তার কৃতকর্মের জন্য সে একসময় অনুশোচনা করবে, তোমার কাছে কিন্তু সে মাফ চাইবে, তাই না? তাইলে এইভাবে কি একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে, একটা শত্রুতার অবসান ঘটবে। কাজেই সমাজের সবার মূল মন্ত্র যদি এটা থাকে যে আমার যে ক্ষতি করে করুক, আমি কখনো কারোর ক্ষতি করব না, তাহলে কি আমাদের সাথে খারাপ কোনো কিছু ঘটবে? তখন তো সবাই ভালো কাজ করবে, তখন সমাজে এই বিশৃঙ্খলা কিন্তু থাকবেই না। এটাই আমাদের ধারণ করতে হবে যে আমাদের কেউ ক্ষতি করলো না ভালো করলো এটা আমাদের ব্যাপার না, আমরা সব সময় অন্যের উপকার করব। অন্তত তোমরা যদি কারোর উপকার করতে না পারো, কখনো কারোর ক্ষতি করবে না, তোমার দ্বারা কখনোই যেন কারো কোনো ক্ষতি না হয়। এরপরে দেখো, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। কবি এখানে বলছে আমি তাকে আপন করার জন্য কান্নাকাটি করে বেড়াই, তাকে আপন করে নেবার জন্য প্রার্থনা করি, যে কিনা কবিকে পর করে দিয়েছে। তোমাকে যদি কেউ পর করে দেয়, দূরে সরিয়ে দেয়, তুমিও তো তাকে দূরে সরিয়ে দিবা, এটা স্বাভাবিক। কিন্তু কবি বলছে না, এই কাজ করা যাবে না, কখনোই কাউকে দূরে সরিয়ে রাখবে না, সবসময় সবাইকে কাছে টেনে নিবে। ইভেন কেউ যদি তোমাকে দূরে সরিয়ে দেয়, তুমি তাকে আরো বেশি করে কাছে টেনে নিবে। যখন তুমি দেখবে যে তুমি একজনকে অ্যাভয়েড করে চলতেছো, ঠিক আছে, সে যখন বুঝতে পারবে যে ও ও আমাকে অ্যাভয়েড করে চলতেছে, বুঝতে পেরে সে আরো তোমার সাথে বেশি বেশি যদি মিশে, তখন কিন্তু তুমি লজ্জিত হবা, তখন কিন্তু তুমি আর তাকে অ্যাভয়েড করে চলতে পারবা না। কবি সেটাই বলছে যে সম্প্রীতিময় প্রীতিময় একটা পরিবেশ সৃষ্টি করতে গেলে আমাদের সর্বদা অন্যের উপকার করতে হবে, কখনোই কারো ক্ষতি করা যাবে না। বোঝা গেল? তাই তো কবি বলছে যে কবির ঘর ভেঙে দিয়েছে, কবি উল্টো তার ঘর তৈরি করে দিয়েছে নতুন করে। যে কবিকে পর করে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে, কবি উল্টো তাকে কি করেছে, কাছে টেনে নিয়েছে। যে মোরে করিল পথের বিভাগী, অর্থাৎ যে কবির সর্বস্ব কেড়ে নিল, যে কবির সর্বস্ব কেড়ে নিল, যার কারণে কবি কি করছে, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমাদের যারা বাউল রয়েছে এই দেশে, তাদের কিন্তু হচ্ছে কোনো কিছুই থাকে না, তাই না? মানে এখন অনেক সময় অনেক ইয়ে হয়, কোন রকম কন্ট্রোভার্সিতে যাব না, বাট আমাদের কাছে বাউল বলতেই কোনটা আসে, গ্রামের রাস্তায় রাস্তায় একতারা হাতে নিয়ে যে গান করে বেড়ায়, তাই না? তাদেরকে পথের বিভাগী বলা হয়। তো কবি এটাই বলতেছে যে যে পথে পথে আমাকে একদম পথে বের করে দিল, যে আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে রাস্তায় বের করে দিল, পথে পথে ফিরি আমি তার লাগি, পথে পথে ফিরি তার লাগি। অর্থাৎ বলতেছে ফিরি মানে কি, ফিরি মানে আমি রাস্তায় রাস্তায় ঘুরি তার জন্য, তার প্রার্থনার জন্য, তার উপকারের জন্য। যে কবি সর্বস্ব কেড়ে নিয়ে তাকে ঘর থেকে বিতাড়িত করে রাস্তায় নামিয়ে দিয়েছে, কবি উল্টো কি করছে, রাস্তায় ঘুরে ঘুরে তার উপকারের জন্য, তার ভালোর জন্য প্রার্থনা করছে। আমরা কি স্বাভাবিকভাবে এটা করি যে আমার ঘর থেকে বের করে দিবে, আমি উল্টো তাকে ঘর থেকে বের করে দিবে? এতে কি হবে, শত্রুতা আরো বাড়বে, তাই না? তাইলে কেউ অপকার করলেই তার ক্ষতি করা যাবে না, কেউ তার একজন যদি আমার ক্ষতি করে, সাথে সাথে তার ক্ষতি করা যাবে না, তাকে উল্টো কাছে টেনে নিতে হবে। এতে করে সে লজ্জিত হবে, সে নিজের ভুল বুঝতে পারবে এবং সে ক্ষমা চাইতে আসবে। আর কেউ যখন কারোর কাছে ক্ষমা চাইতে আসে, তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। তোমার দ্বারাও তো কি সবসময় সবার ভালো হয়? তোমার দ্বারাও ক্ষতি হয়। ক্ষতি যে সবসময় একটা কিছু করলেই ক্ষতি হয় সেটা না। তোমার কথার আঘাতে আমি কষ্ট পেলাম, তাই না? এটাও কিন্তু তুমি আমার একটা ক্ষতি করলে, তুমি আমার মনে কষ্ট দিলে, তাই না? তাহলে এই কাজও করা যাবে না, কখনোই কারোর কি ক্ষতি করা যাবে না। কবি এই কথাগুলোও বলেছে, আমরা এইগুলাতেও আসবো, দেখো। তো আরো বলছে দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর। দীঘল মানে দীর্ঘ, রজনী মানে রাত, তরে মানে জন্য, হরেছে মানে হরণ করেছে, কেড়ে নিয়েছে। কবি বলছে যে দীঘল রজনী তার তরে জাগি, আমি দীর্ঘ রাত তার জন্য জেগে থাকি, যে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। যে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, কবি কি করছে, উল্টো তার জন্য রাত জেগে প্রার্থনা করছে। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার ঘর যে ভেঙে দিয়েছে, কবি কি করছে, উল্টো তাকে কি করছে, তার ঘর উল্টো বেঁধে দিচ্ছে। সবাই ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে?
এই পর্যন্ত বুঝতে কারো কি কোনো অসুবিধা আছে? তোমাদেরকে এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আমি আরো একবার বলি, তোমরা শোনো। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর। কবি বলছে আমার ঘর যে ভেঙে দিয়েছে, কবি উল্টো গিয়ে তার ঘর বেঁধে দিচ্ছে, নতুন করে তৈরি করে দিচ্ছে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে কবিকে দূরে সরিয়ে দিয়েছে, পর করে দিয়েছে, কবি উল্টো তাকে আপন করে নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, কান্নাকাটি করে বেড়াচ্ছে। যে মোরে করিল পথের বিভাগী। বিভাগী বলতে নিস্পৃহ, যার কোনো কিছুর প্রতি আর আকৃষ্ট থাকে না, যে নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কবি বলছে যে যে আমাকে এই নিঃস্ব করে রাস্তায় বের করে দিয়েছে, আমি যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, তার জন্য দেখো কবি কি করছে, পথে পথে আমি ফিরি তার লাগি। যার জন্য কবিকে রাস্তায় বের হয়ে আসতে হলো, কবি উল্টো রাস্তায় ঘুরে ঘুরে তার জন্যই প্রার্থনা করছে, তার ভালোর জন্যই প্রার্থনা করছে। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। দীর্ঘ রাত আমি তার জন্যই জেগে থাকি, তার প্রার্থনাতেই জেগে থাকি। যে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, যে আমাকে এত কষ্ট দিয়েছে, যার জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমি রাত জাগছিও বটে, কিন্তু তার ক্ষতি চাচ্ছি না, আমি উল্টো তার ভালো চাচ্ছি। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর। আমার ঘর যে ভেঙে দিয়েছে, আমি উল্টো তার ঘর তৈরি করে দিচ্ছি। সবাই ক্লিয়ার? আচ্ছা শুনো, বিবাগী বিরাগী দুইটাই সেম, ঠিক আছে? যা বিবাগী তাই বিরাগী, এরা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। সবাই ক্লিয়ার তাহলে এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। কুল মানে কি জানো? কুল মানে নদীর তীর, বোঝা গেল? নদীর তীরকে বলা হয় নদীর কুল। মনে করো তুমি একটা নদীর তীরে ঘর বানিয়েছো, সেই নদীর তীর যদি কেউ এসে ভেঙে দেয়, তাহলে কি হবে? তোমার বাড়ি ঘর দোর সব ভেঙে পড়বে, নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, তুমি নিঃস্ব হয়ে যাবা। তো কবির সাথে এরকমই মনে করো কেউ করেছে, যে কবির তীর এসে কেউ ভেঙে দিয়েছে, কুল এসে কেউ ভেঙে গিয়েছে। কবি কি করছে উল্টো, তার বাড়ির কাছে যে আঙ্গিনাটা রয়েছে, তার বাড়ির কাছে যে কুলটা রয়েছে, সেটাকে সে আরো সুন্দর করে বেঁধে দিচ্ছে, যাতে করে কিনা তার বাড়িটা ভেঙে না পড়ে। এখন কেউ এসে আমার বাড়ির কুল ভেঙে দিছে, আমি আবার কি করলাম, তার নদীর কুল গিয়ে বেঁধে দিয়ে আসলাম। এতে করে সে লজ্জিত হবে না, যে না তাহলে তো তার এই কাজটা করা উচিত হয় নাই আমার সাথে, তাই না? তাহলে সে দুঃখ প্রকাশ করবে, সে ভালো হয়ে যাবে। কবিতা এটাই উদ্দেশ্য, যাতে সমাজে একটা ভালোবাসাপূর্ণ বন্ধন সকলের মধ্যে থাকে। বোঝা গেল? তাহলে কবি বলছে, আমার কমেন্ট কি দেখা যাচ্ছে? আমি নাইমের কমেন্ট, এই তুমি যে কমেন্টটা করেছো, যে কোশ্চেন করছো, 3-4 জন এসে তোমার কোশ্চেন অ্যান্সার দিছে, তারপরেও যদি তোমার এখন বলো যে আমার কমেন্ট কি দেখা যাচ্ছে কিনা, আমি দেখছি তোমার কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দেওয়া হয়েছে, আমি আবার বুঝাই দিলাম, এরপরেও যদি বলো আমার কমেন্ট দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি কি করব বলো? তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখি। বোঝা গেল? এমন কেউ আছে যে কোশ্চেন নিয়ে ক্লাস থেকে বের হও তোমরা, বলো তো? আছে কেউ? কোশ্চেন নিয়ে বের হও, তোমার কমেন্ট যদি দেখা নাই যাবে, তাহলে বাকিরা যারা তোমার কোশ্চেনের অ্যান্সার দিল, তারা কিভাবে অ্যান্সার দিল বলো? আমি অহেতুক কমেন্টের অ্যান্সার দিই না, বুঝছো? এই যে লিখছে আবার ফাহি, যাচ্ছে, বাট শুধু আমরা দেখি, আপু দেখি না। উনি আবার হচ্ছে আরে একটু যোগ করলো, সেটা হচ্ছে তোমাদের মধ্যে তোমরা গল্প করো, আমি কি সেই কমেন্ট এখন পড়ে পড়ে শোনাবো? আমি তোমার কমেন্টটা দেখেছি, এবং আমি আরো দেখেছি যে 2-3 জন এসে তোমার অ্যান্সারটা দিয়ে দিয়েছে। আবার আমি আরেকবার করে বোঝালাম, তার মানে কি আমি বুঝিয়েই দিয়েছি, তাহলে আমার তো আবার তোমার নাম নিয়ে কমেন্টটা পড়ে শোনানোর কোনো দরকার নাই,
তাই না? এই কারণে আমি বোঝাইনি। ঠিক আছে ভাই, আমি দেখছি সব ভাইয়া আপু তোমাদের সবার কমেন্ট আমি দেখি। ফাহিরও এটা মনে করার কেউ, তোমরা যদি ক্লাস থেকে কোনো কোশ্চেনের অ্যান্সার না নিয়ে বের হও তখন আমাকে বইলো। ঠিক আছে? আচ্ছা, হারিয়ে না, হানিয়ে। হানিয়ে হচ্ছে আঘাত হানা। হ্যাঁ, আমি আসি ওই লাইনে, তখন তোমরা বুঝতে পারবা। আচ্ছা দেখো, আভিধানিক অর্থটাই তো দিয়ে দিয়েছে। আভিধানিক অর্থ দিয়ে দিয়েছে না? নিগ্রহ বা এই জিনিসগুলো তো এটাই আভিধানিক অর্থ। বৈরাগ্য, সর্বহারা, এগুলাই তো আভিধানিক অর্থ। আচ্ছা দেখো, আমার এ কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি। আমার কুল, আমার নদীর তীর যে ভেঙে দিয়েছে, আমি উল্টো কি করি, তার নদীর তার নদীর কুল বা তীর গিয়ে বেঁধে দিয়ে আসি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাতি। যে আমার বুকে আঘাত হেনেছে, প্রচন্ড রকমের আঘাত করেছে, যে আমাকে এতটাই কষ্ট দিয়েছে, যার জন্য আমার বুকে, আমার অন্তরে প্রচন্ড রকমের আঘাত লেগেছে, তাতেও কিন্তু কবি কখনোই তার জন্য অভিশাপ দেয়নি। কবি কি করেছে, উল্টো তার জন্য, তার উপকারের জন্য প্রার্থনা করেছে, উপকারের জন্য কান্না করে করে প্রার্থনা করেছে, কিন্তু কখনোই অভিশাপ দেয়নি। কাজে আমরাও এই জিনিসটা মাথায় রাখবো। কেউ যদি আমাদের সাথে খারাপ কোনো কিছু করে, প্রচুর কষ্ট পাও, হ্যাঁ কষ্ট কিন্তু হয়, যদি প্রচুর কষ্ট পাও তাহলেও কখনো কাউকে অভিশাপ দেওয়ার দরকার নাই। এমনিতেই অভিশাপ আল্লাহর কাছে পৌঁছায় যায়। কেন জানো? মনে করো তুমি আমাকে একটা কথা বলেছো, মনে করো কেউ তোমাকে একটা কথা বলেছে, কেউ তোমাকে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে তোমার প্রচন্ড খারাপ লেগেছে। ঠিক আছে? কেউ তোমাকে একটা কথা বলেছে, তোমার প্রচন্ড খারাপ লেগেছে, তুমি কান্না করেছো। এই যে এই জিনিসটা তুমি হয়তো তাকে বুঝতে দাওনি, কিন্তু তুমি যে কান্না করেছো, কান্না করো আর না করো, তোমার অন্তরের যে আঘাত সেটা কিন্তু সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়, যায় না? তাহলে দেখো, মুখে কথা না বলেও, মুখে অভিশাপ না দিলেও অন্তরের যে আঘাত সেটা কিন্তু স্রষ্টার কাছে পৌঁছে যায়। কাজেই মুখে কখনোই কারোর ক্ষতি করার বা ক্ষতি প্রার্থনা করতে হয় না। এটা কারণ সৃষ্টিকর্তা ভালো জানেন, তিনি দেখছেন কে ভালো করছে কে খারাপ করছে। যে সাময়িক কারোর ক্ষতি করে যদি মনে করো আমি ভালো আছি, এটা কিন্তু ভুল। যে ক্ষতি করে, যে অন্যকে ফাঁকি দেয়, সে কিন্তু নিজেও ফাঁকিতে পড়ে, তার থেকে আরো বড় ফাঁকিতে পড়ে। সে বুঝতেই পারে না যে ওই জন্যই তার এইটা হয়েছে। বোঝা গেল? তাহলে কখনোই আমরা কি করব না, কখনোই আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা কখনোই কাউকে এমন কষ্ট দিব না যা তার অন্তরকে, অন্তর পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে? আমরা এটা সবসময় মাথায় রাখবো। আচ্ছা, এরপরে দেখো, যে মরে দিয়েছে বিষে ভরা বান। বিষে ভরা বান মানে কি বোঝো? বিষে ভরা বান মানে হচ্ছে তীর। ঠিক আছে? বান মানে হচ্ছে তীর। বান মানে হলো তীর। তীরের মাথায় আগেকার দিনে, যখন, এখন তো অনেক স্মার্ট আমাদের যন্ত্র, মানে যন্ত্র বলতে অস্ত্র তৈরি হয়েছে, আগে এত স্মার্ট অস্ত্র ছিল না, তখন কিন্তু যুদ্ধের সরঞ্জাম হিসাবে তীর ধনুক ব্যবহার করা হতো। তো ওই তীরের মাথায় অনেক সময় বিষাক্ত, মানে একদম বিষ মিশিয়ে দেওয়া হতো, এবং ওই তীর যার গায়ে গিয়ে বিঁধতো সে কিন্তু হচ্ছে মারা যেত, মানে যার গায়ে গিয়ে লাগতো সে মারা যেত, ওই বিষ তার শরীরে ছড়িয়ে পড়তো। তো মানুষের কথার আঘাতও কিন্তু ওই তীর মাখানো, সরি বিষ মাখানো তীরের মতোই বিষাক্ত। সেটাই বলছে, যে মরে দিয়েছে বিষে ভরা বান, অর্থাৎ যার কথায় আমাদের মনে এতটাই কষ্ট লাগে যা আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে দেয়, যার কথার আঘাত আমাদের কাছে বিষে ভরা বানের মতোই লাগে, বিষে ভরা তীরের মতোই লাগে, আমি দেই তারে বুক ভরা গান। ঠিক আছে? দেখো, সে দিল তীর, বিষ মাখানো তীরের যে বিষাক্ত আঘাত, সে দিল সেটা, আর আমি কি করলাম, বিনিময়ে তার সাথে আরো মধুর সুরে কথা বললাম। এই যে সুরে কথা বলা, যেটাকে বলা হচ্ছে গানের কথা। কাজে কেউ যদি আমাদের প্রচন্ড এই যে বিষ
মাখানো বান বলতে কিন্তু কটু কথাকেই বোঝানো হয়েছে। আমরা অনেক সময় কটু কথা বলি না, যে এই যে প্রথম থেকে এই কমেন্টে আমি দেখলাম, কিন্তু যেই জন্য বললাম আজকের কবিতাটা তোমাদের সাথে অনেক বেশি যায়। কেন যায় এটা? কেউ একটা কমেন্ট করলে দেখা যায় যে আমরা অনেকেই তাকে গিয়ে আবার অ্যাটাক করি, তাই না? তাহলে দেখো, সে বিনিময়ে হয়তো তোমাকে আর রিপ্লাই দিল না, কিন্তু তুমি মনে করো না যে তুমি জিতে গিয়েছো, এটা মনে করার কোনো কারণ নেই। সে নিশ্চয়ই কষ্ট পেয়েছে, সে কষ্ট পেয়ে সে যে চুপ হয়ে গেল, এখান থেকে কিন্তু তোমার আরো বেশি উপলব্ধি করতে হবে যে সে আমার কথায় কষ্ট পেয়েছে, বিনিময়ে সে কিন্তু আমাকে আর কোনো প্রতি উত্তর করে নাই, আমাকে পাল্টা কোনো আঘাত করে নাই। সে ছোট ছোট এই কষ্টগুলো, তার মনে কষ্ট লাগলো, এটা কিন্তু স্রষ্টার কাছে পৌঁছালো, তিনি কিন্তু সবটা জানে না? কাজেই আমরা বুঝতে পারি না যে আমরা প্রতিদিন কি করি না করি, বাট আমাদের খুঁটিনাটি সকল কিছুই কিন্তু স্রষ্টার কাছে সবকিছু থাকে। তার বিনিময়ে আমরা প্রতিদান হিসেবে আমাদের সকল কর্মের যে শাস্তি আমরা কিন্তু পাই, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না যে ওইটার জন্যই এইটা আমাদের সাথে হলো। সেটাই বলছে তাহলে কবি এখানে, যে কখনোই কারোর সাথে কটু কথা বলবা না, যা বিষ মাখানো বানের মতন আমাদেরকে এসে মানে অ্যাটাক করে। মানুষের কথার আঘাত হচ্ছে প্রচন্ড, সব থেকে ভয়ঙ্কর আঘাত। তুমি একটা অস্ত্রের বাড়ি যদি মারো তোমার শরীরে, সেই শরীরের আঘাত কিন্তু মুছে যায়, বাট কারোর কথাই যদি কেউ মনে কষ্ট পায়, সেই মনের কষ্ট কিন্তু সহজে যায় না, মনের কষ্ট কিন্তু অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়, আর অন্তরের কষ্ট কি স্রষ্টার কাছে পৌঁছে যায়। কাজেই কখনোই কাউকে কষ্ট দিয়ে কোনো কথা আমাদের বলা উচিত না। মানুষের কথাকে বলা হয় বন্দুকের গুলির মতন, বন্দুকের গুলি যেমন একবার ছুড়লে সেই গুলি আর ফেরত নেওয়া যায় না, কথাও একবার কাউকে বললে কোনো কথা, সেই কথা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। আমরা এখন সবাই বড় হয়েছি, আমরা যথেষ্ট বড় হয়েছি, আমরা কি করব, সব সময় মাথায় রাখবো যে কোন কথাটা বলা যায়, কোন কথাটা বলা যায় না, এগুলো আমাদের হিসেব করে বলা উচিত। আরে বলাই না, আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে থাকি, আরে তোর সাথেও কি আমার বুঝে শুনে কথা বলতে হবে, তাই না? আমরা তো বলি, বাট হ্যাঁ বলতে হবে, এগুলো আমরা আবেগের কথা বলি। ফ্রেন্ড সার্কেলে কি করি, আমরা কোন একটা বন্ধুকে নিয়ে খুব মজা করি, কাউকে নিয়ে খুব মানে কটূক্তি করি, এতে বাকিরা মজা পায়, সেই বন্ধুটাও হয়তো কিছু বলে না, কিন্তু সে তো মনে কষ্ট পায় না? তাহলে তার মনের কষ্ট কি স্রষ্টাকে আকৃষ্ট করছে না? তাহলে তার বিনিময়ে কি স্রষ্টা তোমাকে দিবে না? অবশ্যই দিবে। আমরা সকলেই ধৈর্য ধারণ করব, ধৈর্যের ফল সব থেকে মিষ্টি। ঠিক আছে, কষ্ট করব, ধৈর্য ধারণ করব, যে যেমন তার কর্মফল হবে তেমন। ঠিক আছে, আমরা কখনোই আমাদের এমন কোনো কিছু কাউকে বলবো না যাতে কিনা সে মনে কষ্ট পায়। আমার অনেক কথায়ও কিন্তু তোমরা কষ্ট পাও, যেহেতু আমি ডাবল ক্লাস নিই, বা ডাবল ক্লাস নিয়ে আর না নিই, কথা বলতে গেলে, বারবার কথা বলতে গেলে যখন আমিও তোমাদের অনেক বকাঝকা করে ফেলি, বাট হ্যাঁ, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক এটা তোমাদেরকে বুঝতে হবে, শুধু মনে কষ্ট নিলেই তো হবে না, তাই না? মনে কষ্ট নিলে হবে? তুমি কথাই বলতেছো অযৌক্তিক, কিন্তু তুমি মনে কষ্ট নিলা, কষ্ট পেয়েছে এটা অবশ্যই খারাপ, বাট আমরাও বিবেচনা করব নিজেদের কাজগুলো, যাতে করে কিনা কেউ আমার সাথে কটু কথা বলতেই না পারে। এর পরেও যদি কেউ আমার সাথে কটু কথা বলে, আমি বিনিময়ে কিছুই বলবো না। ঠিক আছে, আমরা চুপ থাকবো, আমরা উল্টো তার উপকার করব। এই শিক্ষাটাই জসিমউদ্দিন তার প্রতিদান কবিতায় আমাদেরকে দিতে চেয়েছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো রয়েছে, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর, যার কথা ফুলের কাটার মতন আঘাত দেয়। ফুলের কাটা যখন আমাদের হাতে লাগে তখন কি হয়, কষ্ট হয় না, ব্যথা পায় না? তাহলে মানুষের কথা কিন্তু এরকম কাটার মতোই আঘাত করে, যে আমাদের কথার দ্বারা কাজের দ্বারা এই কাটার মতো আঘাত করে, কবি উল্টো তাকে উল্টো বলতেছে যে যে আমাকে এই ফুলের কাটার আঘাত করছে, কবি উল্টো তাকে ফুল দিয়ে সারাটি জীবন ধরে তার জীবনটাকে আরো সাজিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে কাটার আঘাত দিল, কবি উল্টো ফুল দিয়ে তার জীবনটাকে সাজিয়ে দিল, ফুলের মতো সুন্দর করে দিল। কাজেই কেউ খারাপ কিছু করলেই আমরা তার সাথেও খারাপ কিছু করব না, তার আমরা উল্টো ভালো করব, ভালো না করতে পারলে অন্তত খারাপ কিছু করব না। এরপরে বলছে, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কবি আবারও বলছে যে আমি আপন করার জন্য কান্নাকাটি করে বেড়াই, প্রার্থনা করে বেড়াই, যে আমাকে পর করে দিয়েছে। বোঝা গেল? সবাই ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই কবিতাটা মনে হয় সহজ, তাই কথা বলছে সবাই। হ্যাঁ, এই কবিতাটা অনেক সহজ, জসিমউদ্দিনের লেখাই হচ্ছে সহজ।
সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তোমরা সবাই ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তীতে যাই। দেখো, মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ করি। ফুল মালঞ্চ হচ্ছে ফুলের তোড়া, মানে অনেক বেশি ফুল বোঝায়, ঠিক আছে? আপু, এই কবিতায় কি কোনো কঠিন শব্দ ব্যবহার করা হয়নি? না, এই কবিতায় কোনো কঠিন শব্দ ব্যবহার করা হয় না, একদম সহজ একটা কবিতা। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ করি। এটা দ্বারা বোঝাচ্ছে যে কবিকে যে আঘাত দিতে দিতে কবিকে পুরো একদম জীবন্ত লাশ বলি না আমরা, ওরকম যে মানুষ আঘাত করতে 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 জীবন্ত লাশ করে ফেলেছে, জীবন্ত তার জীবনটাকে একদম কবর বানিয়ে দিয়েছে, তাই না? এতটা কষ্ট যে কবিকে দিয়েছে, কবি উল্টো কি করছে, তার জীবনকে রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, উল্টো কবি তার জীবনটাকে একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, রঙিন রঙিন সব ফুল, সমগ্র সব সুন্দর সুন্দর ফুল দিয়ে তার জীবনটাকে একদম রঙিন করে তুলেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখেছো, যে কবিকে প্রচন্ড রকমের কষ্ট দিয়ে কবির জীবনটাকে একদম জীবন্ত কবর দিয়ে দিয়েছে, মানুষের কথার আঘাত হোক, মানুষের কাজের মাধ্যমে আঘাত হোক, মানুষের ক্ষতি হোক, সব মিলিয়ে আঘাত করতে করতে কবিকে পুরো একদম কবর বানিয়ে দিয়েছে, কবরস্থান বানিয়ে দিয়েছে যে কবির জীবনকে, কবি উল্টো তার জীবনকে সুন্দর সুন্দর সব ফুল দিয়ে তার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া বাণী কি জানো? নিঠুরিয়া মানে নিষ্ঠুর, খুবই কর্কশ, রুড, বাণী মানে কথা। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারই মুখখানি। বলছে যে মুখে, কবির সাথে যে কি করছে, যে খুবই রুড ভাবে কথা বলছে, খুব কর্কশ কথা বলছে, খুব কঠিন কঠিন কথা বলছে, বিনিময়ে কবি কি কি করতেছে, আমি লয়ে সখী তার মুখখানি, অর্থাৎ তার সাথে তাকে আরো আগলে ধরে তার সাথে আরো মধুর সুরে কথা বলছে। কেউ যদি তোমার সাথে খারাপ করে, তুমি বিনিময়ে কি করবা? কখনোই কখনোই তার সাথে উল্টো খারাপ আচরণ করতে যাবা না। কারণ একটা জিনিস কি কথায় আছে কি জানো, যে আহ যে তোমার সাথে খারাপ কাজ করেছে সে তো অবশ্যই খারাপ, যে তোমার সাথে খুব কটু কথা বলেছে সে তো অবশ্যই খারাপ, তাহলে তুমিও যদি তার সাথে কটু কথা বলো, তুমিও যদি তার সাথে খারাপ করো, তাহলে তো তুমিও খারাপ। তার আর তোমার মধ্যে পার্থক্যটা কোথায়? তুমি আর সে তো সমান সমান হয়ে গেলে। কাজে কেউ তোমার ক্ষতি করতে চাইলেই তার ক্ষতি করতে যাবে না, উল্টো তার ভালো করতে যাবে। কেউ তোমার সাথে খুব খারাপ আচরণ করেছে, তোমার অনেক কষ্ট লেগেছে, বুঝতে পেরেছি, তোমার অনেক কষ্ট লেগেছে, তুমি চুপ থাকলে, চুপ থেকে তার সাথে আরো মিষ্টি করে কথা বললে, এতে কি হবে জানো? সে আরো লজ্জিত হবে যে না, আমি তার সাথে খারাপ করেছি, এত বাজে বিহেভ করলাম, সে উল্টো আমার সাথে এত ভালো ব্যবহার করলো, তাহলে তার সাথে এরকম আচরণ আমার করা যাবে না, তাই না? তুমি দেখো একটা মানুষকে কি করলে, ভালো করে দিলে, কত বড় একটা কাজ করলে। তো কবি এই জিনিসটাই কবির হচ্ছে যে মূল উদ্দেশ্য, যে সমাজকে একটা ভালোবাসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। ঠাই মানে কি জানো? ঠাই মানে হচ্ছে আশ্রয়। কবি বলছে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আশ্রয় থেকে বিভিন্ন সব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসে কবি কি করছে, যে কবির সাথে খারাপ করতেছে তার জীবনকে মানে নিরন্তর আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। নিরন্তর মানে সব সময়, সর্বদা। যে কবির সাথে খারাপ করছে, কবি উল্টো বিভিন্ন জায়গা থেকে সব ভালো ভালো জিনিস নিয়ে এসে তার জীবনটাকে আরো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। যে কবিকে প্রচন্ড কথার আঘাত দিল, যে কবি সর্বস্ব কেড়ে নিল, কবিকে একদম পথের বিভাগী বানিয়ে দিল, যে কবিকে সর্বহারা করে দিল, তাই না? কবি বিনিময়ে তার সাথে উল্টো আরো ভালো আচরণ করছে, তার উপকার করছে। বোঝা গেল? আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মরে করেছে পর। যে আমাকে পর করে দিয়েছে তাকে কবি আরো উল্টো কি করছে, আপন করার জন্য কান্নাকাটি করে বেড়াচ্ছে। এ পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে?
এই হচ্ছে আমাদের প্রতিদান কবিতা। প্রতিদান কবিতা একদমই ছোট, একদমই ইজি একটা কবিতা। মানে এটা পড়লে তুমি নিজে পড়লেও বুঝতে পারবা, এরকমই একটা কবিতা। জসিমউদ্দিনের লেখার বৈশিষ্ট্য এটা যে সে খুব সহজ সরল স্বাভাবিক ভাষায় খুব সহজে তার মনের ভাবটা প্রকাশ করে। এই কারণে আমরা পাঠকেরাও খুব সুন্দরভাবে তার মনের ভাব বুঝতে পারি, আর পড়তেও ভালো লাগে। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার? এই কবিতা শুধু পাঠ্য বইয়ের কবিতা না, এটা আমাদের মানে রেগুলার আমাদের যে লাইফে এই কবিতাটার প্রত্যেকটা কথা মেনটেন করতে হবে। এই কবিতার শিক্ষা আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। বোঝা গেল? তুমি যদি ভালো করো না, কেউ মনে করো জানলো না যে তুমি একটা উপকার করলে, কিন্তু এই উপকারের প্রতিদান স্রষ্টা তোমাকে দিবে। স্রষ্টা সবকিছু জানে। তুমি কারোর ক্ষতি করলে কেউ বুঝতে পারলো না ক্ষতিটা কে করলো, এইটাও যেমন স্রষ্টা জানে। তুমি একজনের উপকার করলে এটাও স্রষ্টা জানে। তোমার প্রতিনিয়ত তোমার ছোট্ট ছোট্ট কাজেও যদি কেউ কষ্ট পায়, এটাও কিন্তু একটা ক্ষতির মধ্যেই পড়ে। এটার প্রতিদানও স্রষ্টা তোমাকে দিবে। তুমি ভালো করলেও যেমন প্রতিদান পাবে, তাহলে কর্মফল, বুঝছো, যার কর্মফল যেমন সে তেমনটাই পাবে। তাই আমরা আজকে থেকেই যার যা বদ অভ্যাস আছে সব বাদ দিয়ে দিব। বুঝে গেল? যার যা বদ অভ্যাস আছে, যার যা বাজে দিক রয়েছে, যার যা খারাপ দিক রয়েছে, সবটা আমরা বাদ দিয়ে দিব। সব বাদ দিয়ে আমরা একদম কি শুধু মানুষ হলে হবে না, আমাদের হতে হবে মানবিক মানুষ। মানুষের মতো মানুষ হতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমিও আশা করব যে আমরা সবাই এই কবিতাটা মেনটেন করব, কবিতার প্রতিটা কথা আমরা মেনে চলবো, তাই না? এই কবিতার কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। আমরা হচ্ছে আজকে এই কবিতাটা পড়লাম। কবিতার আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখবো আজকে। আর হলো আগামী ক্লাসে, আগামী ক্লাস কবে? আগামী ক্লাস হচ্ছে শুক্রবারে। তো রুটিনে ক্লাস নেই আমাদের, ক্লাস হচ্ছে তোমাদের সাথে শনিবারে। শনিবারে আমরা এই প্রতিদান কবিতার থেকে এমসিকিউ সলভ করব, ঠিক আছে? এবার শুনো, আমার মাথায় আছে যে তোমাদের কিছু এক্সাম পেন্ডিং থেকে গিয়েছে, যেমন বাংলা নব্য লেখক দিগের প্রতি, অপরিচিতা, এই জিনিসগুলো এখনো বাকি রয়েছে, তাই না? কতক্ষণ চলবে? 22 মিনিট। এখন অনেক। আচ্ছা শোনো, এই যে এক্সাম গুলো পেন্ডিং রয়েছে না, এই পেন্ডিং এক্সাম গুলো আমার মাথায় আছে, আমি নিতে চেয়েছিলাম, বাট আবার ভাবলাম যে না, আমি এখন নিব না। এখন নিব না, তার কারণটা আমি বলি। আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমি আমার কাজের জন্য আমি ছুটিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি বলেছি যে আমার থার্ড ইয়ারের একটা প্র্যাকটিক্যাল এক্সাম এখনো বাকি রয়েছে। এই এক্সামটা আমাকে দিতে যেতে হবে হচ্ছে আমার স্টাডি এরিয়া কক্সবাজারে যেতে হবে, ঠিক আছে? আমাকে ল্যাবে একটা প্র্যাকটিক্যাল কাজ আমাকে শিখিয়েছে, এখন এটার এক্সাম নেওয়া হবে যে আমি আসলে এই জিনিসটা বাইরে এসে অ্যাপ্লাই করতে পারি কিনা। বুঝতে পেরেছো? এটা আমার কোর্সের একটা পার্ট। তো আমার থার্ড ইয়ারের স্টাডি এরিয়া হচ্ছে সেন্ট মার্টিন কক্সবাজার, মানে আমাদের সমুদ্র নিয়ে কাজ থার্ড ইয়ারে। বুঝে গেল? যেখানে সমুদ্র সেখানে আমরা যাব। কাজে আমরা যাচ্ছি কক্সবাজার। 8 তারিখ রাতে আমরা রওনা দিব ইনশাল্লাহ। তো সেই ছুটিতে আমি যাচ্ছি। এরপরে এসে আমি তোমাদেরকে আরো একটা নিউজ দিয়েছিলাম যে আমরা তো দুই ভাই বোন, তোমরা জানো হয়তো, অনেকে যারা জানো না আজকে জানলে, আমরা দুই ভাই বোন। আমার ভাইয়ার হচ্ছে বিয়ে। সো এই বিয়ে উপলক্ষেও কিন্তু আমি হচ্ছে বাড়িতে যাব। বাড়িতে যাব হচ্ছে যে 14 তারিখে। আমি ওখান থেকে আসবো 13 তারিখ, কক্সবাজার থেকে আমি আসবো 13 তারিখ, আমি বাসায় যাব 14 তারিখ। তো একদিন যেহেতু আমি ঢাকায় থাকছি, তাই আমি একদিন আবার রাতে আমি তোমাদের ক্লাস নিব। 13 তারিখ রাতে আমি তোমাদের ক্লাসটা নিব। বুঝে গেল? আর তোমরা যদি মনে করো যে আপু এতদিন ব্রেকে যাচ্ছেন, এমনিতে কিন্তু আমার ক্লাস হচ্ছে সপ্তাহে 2টা তোমাদের সাথে। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে 2টা, আইসিটি 2টা, ইংলিশ 2টা, আর হচ্ছে যে বাংলা 2টা। টোটাল একটা সপ্তাহে 6 দিন ক্লাস, একদিন হচ্ছে অফ। বাট আমি কিন্তু ইদানিং তোমাদের রেগুলার ক্লাস নিয়েছি বললেই চলে, অনেক বেশি ক্লাস নিয়েছি এই ছুটিতে যাব বিধায়। বোঝা গেল? আর ওই ছুটিতে তোমরা যাতে একদমই বাংলার সাথে ডিসকানেক্ট হয়ে যেতে না পারো, এই কারণে আমি ভেবেছি
করেছি যে ওই সময় গিয়ে আমি এক্সাম গুলো রাখবো, যাতে করে কিনা তুমি আরো মানে আবার তোমার এই পড়াগুলো রিভাইজ হয়। বোঝা গেল? এই কারণে আমি এখন নিচ্ছি না। 8 তারিখ মানে কি, এই যে এই 8 তারিখে, এই সোমবারে, তাহলে এই মঙ্গলবার থেকে বা তোমাদের একটা রুটিন দিয়ে দিব, রুটিন ওয়াইজ তোমাদের এক্সাম গুলো আমি নিয়ে নিব, যাতে তোমরা বাংলা থেকে একদমই ডিসকানেক্ট হয়ে না যাও। এই কারণে আমি এটা ভেবেছি। বোঝা গেল? তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আমাদের দাওয়াত দিলেন না আপু, সবার দাওয়াত থাকলো, সবাই হচ্ছে যে যশোরে চলে আসবা। ম্যাম আপনি কোন সাবজেক্টে পড়ছেন? আমি পড়ছি হচ্ছে জিওগ্রাফিতে। জিওগ্রাফিতে পড়ি, তো এই কারণে জিওগ্রাফির প্র্যাকটিক্যাল টার্ম থার্ড ইয়ারে আমাদের হচ্ছে ওশান নিয়ে কাজ করতে হয়। তো এই ওশান নিয়ে কাজ করার জন্য অবশ্যই ওশান রিলেটেড এরিয়াতে যেতে হবে, তাই আমার হচ্ছে যে এখানে যাওয়া। এই এক্সামটা হইলে আমার থার্ড ইয়ার আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে। মানে ক্লাস তো শেষই, এক্সামও শেষ, শুধু একটা প্র্যাকটিক্যালি বাকি রয়েছে। আর এমনিতে কিন্তু ফাইনাল ইয়ারের আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, 1 মাস হলো। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমাদের এখান থেকে কিছু কোশ্চেন রয়েছে। যে কবি, কবি বানান এখানে ভুল, ঠিক আছে? কবি হবে রস্যিকার, প্রত্যেকটা কবি বানানে হবে রস্যিকার। যশোরে আমার বাসা, সিরাজ বলছে। যশোরে কোথায় তোমার বাসা ভাইয়া, জানিও। নাইম বলছে ভেরি গুড আইডিয়া আপু। হ্যাঁ, যাতে ওই সময় একেবারেই তোমরা বাংলা থেকে ডিসকানেক্ট না হও, এই কারণে। এরপরে দেখো, কবি ঘর ভাঙার প্রতিদানে কি করেছে? এই কবিতা লাইনে লাইনে প্রশ্ন। কবি ঘর ভাঙার প্রতিদানে কি করেছে? কবি তার ঘর তৈরি করে দিয়েছে বা বেঁধে দিয়েছে। কবি কার জন্য কেঁদে বেড়ান? কবি পরের জন্য কেঁদে বেড়ান। পরকে কবি কি করতে চেয়েছে? পরকে কবি আপন করতে চেয়েছে। কবি পথে পথে কাকে খোঁজেন? কবিকে যে পথের বিভাগী করেছে, কবি তাকে পথে পথে খোঁজেন। কবির কুল ভেঙে দিলে কবি কি করেন? কবির কুল ভেঙে দিলে কবি উল্টো তার কুল বেঁধে দেন। আমার এই কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি, এর পরবর্তী চরণ কি? প্রশ্নোক্ত চরণের পরবর্তী চরণ হচ্ছে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি। এইরকম কোশ্চেন কিন্তু অ্যাডমিশনেও হয়, ঠিক আছে? তোমার একটা কবিতার, যে কোনো একটা কবিতার একটা লাইন দিয়ে দিবে, বলবে এর আগের লাইন কোনটা, ঠিক আছে? এর আগের 2 নাম্বার লাইন কোনটা, এর পরের লাইন কোনটা, এইরকম ভাবে আসে। কাজে আমাদের একদমই খুব ভালোভাবে কবিতাগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো, কবি কোথায় আঘাত পেয়েছে? কবি বুকেতে আঘাত পেয়েছে। বুকে আঘাত পেলে কবি কি করে? বুকে আঘাত পেলে কবি আঘাত প্রদানকারীর জন্য কাঁদেন, অর্থাৎ তার উপকারের জন্য। কবি কাকে বুক ভরা গান দেওয়ার কথা বলেছে? যে কবিকে বিষে ভরা বান দিয়েছে, কবি তাকে বুক ভরা গান দেওয়ার কথা বলেছে। এবার দেখো, এখানে হচ্ছে শব্দার্থগুলো দিয়ে দেওয়া রয়েছে। আর এই শব্দার্থগুলো কিন্তু আমরা বইয়ের মধ্যে পড়েছি। এই যে দেখো, বিভাগের আভিধানিক অর্থ হচ্ছে নিষ্পৃহ বা উদাসীন। এইটা কিন্তু তোমাকে কমেন্টে আবার অ্যান্সার করে বলা হয়েছিল, তুমি মেবি সেটা খেয়াল করনি তাহলে। আচ্ছা, তাহলে এই শব্দার্থগুলোই কিন্তু আমরা কবিতার মধ্যেই পড়েছি, এই কারণে আমি আর আলাদা করে আবার শব্দার্থ বললাম না। এখান থেকে শব্দ অর্থ থেকেই আবার কোশ্চেন, মানে মালঞ্চ কি, এই যে মালঞ্চ কি, এই শব্দ অর্থ মানে এক কথায় এইভাবেই কিন্তু আমাদের কোশ্চেন গুলো আসে। বুঝতে পেরেছো? যে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দ অর্থ সব জায়গা থেকে এমসিকিউ আসবে, কোনো কিছুই বাদ দিবা না, এ টু জেড সবটুকু তোমরা পড়বা। এরপরে দেখো রয়েছে পাঠ পরিচিতি। প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে, অর্থাৎ ছোট ছোট স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা, অর্থাৎ অন্যের উপকারের মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত, সেই বিষয়ে আলোকপাত করেছেন। আলোকপাত কি? দৃষ্টি দিয়েছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে
ব্যক্ত হয়েছে বলতে বলা হয়েছে প্রীতিময় অর্থাৎ ভালোবাসাময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে অর্থাৎ যে ক্ষতি করে তাকে কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর যে ক্ষতি করে তার উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছে। দেখো এই ছোট্ট একটা পাঠ পরিচিতি, এইটার কি নোট দেওয়া হবে? সবকিছুর নোট দেওয়া হবে, সবকিছুর। এই কবিতাটা সহজ আছে, হ্যাঁ এই কবিতাটা একদম সহজ। দেখো প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নাও? প্রতিদান কবিতাটি বালুচর কাব্যগ্রন্থ থেকে নাও। কবি কি বিসর্জন দিতে বলেছেন? ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছে। সমাজ সংসার কিসে আক্রান্ত? সমাজ সংসার বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত। এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে যে 1 2 3 করে দিয়ে এবার হচ্ছে 1 ও 2 2 ও 3 1 ও 3 1 2 3 এইভাবে আসে। কবির কণ্ঠে কি ধ্বনিত হয়েছে? কবির কণ্ঠে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে। কবি কিসের বিপরীত? কবি প্রতিশোধ ও হিংসার বিপরীত। বোঝা গেল? এরপরে দেখো আরো রয়েছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। কে সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে? ভালোবাসাপূর্ণ মানুষ সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে। সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণে কি প্রয়োজন? সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণে প্রয়োজন ভালোবাসাপূর্ণ মানুষ। কবি কাকে ক্ষমা করেছেন? অনিষ্টকারীকে কবি ক্ষমা করেছে। কবি অনিষ্টকারীকে কি প্রতিদান দিয়েছেন? কবি অনিষ্টকারীকে ক্ষমা করে তার উপকার করেছেন। বোঝা গেল? এই হচ্ছে আমাদের প্রতিদান কবিতা। এইটা থেকে আমরা কিন্তু আজকে এমসিকিউ সলভ করি না, এখানে বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন বলতে হচ্ছে প্রতিটা লাইনে লাইনে প্রশ্ন থাকে, শুধু যে এই কবিতাই তা না। প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা গল্পের প্রতিটা লাইনে লাইনে থেকেই কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। সো সবকিছু খুব ভালোভাবে পড়তে হবে। আর নেক্সট যেদিন ক্লাস, শনিবারের রুটিনে আমার সাথে তোমাদের বাংলা ক্লাস রয়েছে। শনিবারে আমরা এই কবিতা থেকে এমসিকিউ সলভ করব, ঠিক আছে? আপু যশোরে তোমার বাসা কোথায়? যশোরে আমার বাসা হচ্ছে একদমই প্রপারে। যারা যশোরের তারা তো এমএম কলেজ মনে হয় চিনো, আমার বাসা এমএম কলেজের সামনেই। আচ্ছা মানে একদমই প্রপারে। লামিসার বাসা আমার মনে আছে, লামিসা বলেছিল ওর বাসা মুরলিতে। মুরলি একটু মানে ভেতরের দিকে, তো আমার ওই দিকটায় কখনো যাওয়া হয়নি। আমি কোনো নোট পাই না আপু। নোট আমি, তুমি কেন পাও না শ্রাবণী? নোট সকল নোট হচ্ছে যে ইয়াতে দেওয়া, ওয়েবসাইটে দেওয়া। সিরাজের বাসা যশোরে কোথায় বললে না তো। আপু আপনার বাসা যশোরে কোথায়? এই যে বলে দিয়েছি যশোরে একদম প্রপারে এমএম কলেজের সামনে আমার বাসা, একদম এক্সাক্ট লোকেশনও বলে দিলাম। সিরাজের বাসা কোথায় জানিও। আচ্ছা লামিসা বলছে জি আপু চিনি। হ্যাঁ যারা যশোরের তারা হচ্ছে চিনবে এমএম কলেজ। আচ্ছা এমএম কলেজ কিন্তু খুবই একটা নামকরা কলেজ। এই কলেজ থেকে কিন্তু প্রতিবারই ইউনিভার্সিটিতে বিপুল সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। আচ্ছা যাই হোক, শুনো এখন তোমরা বলো, আমরা তো হচ্ছে পড়লাম প্রতিদান কবিতা। প্রতিদান কবিতা তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? কারোর কি কোনো কোশ্চেন আছে প্রতিদান কবিতা নিয়ে? এরপরেও কোশ্চেন থাকলে কিন্তু এই টপিকে আমরা আরো একদিন ক্লাস নিব। সেটা কবে? সেটা হচ্ছে যে পরশুদিন আমরা কোশ্চেন সলভ করব, এমসিকিউ সলভ করব। সিরাজুল ইসলাম, ও মেয়ে আপু, আচ্ছা। লামিসা তাসনিম বলছে আপু আমার বাসা কারবালা। কারবালা তো আমার বাসা থেকে একদমই কাছে। তুমি আমাকে মেসেঞ্জারে একটু নক দিও লামিসা, ঠিক আছে? মুরলি জানি কে বাসা বলছিল তোমাদের মধ্যে, আমি তো মনে হয় লামিসাই বলছিল। আচ্ছা যাই হোক, লামিসা আমাকে একটু নক দিও। সাব্বির বলছে ম্যাম আমিও চিনি। তুমিও কি যশোরের নাকি? আল্লাহ, যশোরের অনেক পোলাপাইন আছে তো দেখছি। আপু আমি মেয়ে, ছেলে না, আমার নাম সানজিদা। আচ্ছা, ও তুমি তোমার বাবার আইডি চালাও বলছিলাম। কি করবো বলো, মনে থাকে না তো।
এখনই শেষ হবে, দাঁড়াও। এমএম এর মিনিং কি? এমএম এর মিনিং হচ্ছে মাইকেল মধুসূদন, শর্ট ফর্মে লেখে আর কি এমএম। যাই হোক, তোমাদের আর কারো কোনো কোশ্চেন নেই না? ফাহি বলছে ক্লিয়ার। আচ্ছা, এরপরেও কোশ্চেন থাকলে আমাদের আরো একদিন সুযোগ রয়েছে এই টপিকে ক্লাস করার। তাহলে সেই পর্যন্ত আমি আর আজকে না বাড়াই। আজকের ক্লাস কিন্তু মানে আজকের টপিকটাই হচ্ছে একদমই ছোট, কবিতাটা একদমই ছোট, একদম সহজ একটা কবিতা, না বোঝার তো না বোঝার কিছু থাকার কথাও না। তাইলে তোমরা পড়াশোনা করতে থাকো। নেক্সট দিন যেহেতু আমরা কোশ্চেন সলভ করব, তো যার কাছে যে গাইড রয়েছে সেটা থেকে সব এমসিকিউ সলভ করে ক্লাসে আসবা। বোঝা গেল? তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।